আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম স্কুল অফ এক্সেলেন্সের একটি ফেসবুক ক্লাসে। তোমরা জানো যে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে জুনে, এবছর জুনের 7 তারিখের দিকে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হবে বলে একটা টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে। যদিও এটা নির্দিষ্ট না, বাট ধারণা করা যাচ্ছে তার আশেপাশের সময়ের মধ্যেই তোমাদের এইচএসসি পরীক্ষা হবে। তো এই সময়ে এসে তোমাদের যেটা দরকার, খুব ভালো মতো প্রিপারেশন, এবং তার জন্য স্কুল অফ এক্সেলেন্স যেটা করেছে তোমাদের এইচএসসি 26 ব্যাচের জন্য প্রত্যাবর্তন 26 নামে একটা ফ্রি কোর্স এনেছে। যে কোর্সে তোমাদের বাংলা, ইংরেজি, আইসিটি সহ অন্যান্য যে বিষয়গুলো আছে, তোমার সিলেক্টিভ সাবজেক্ট যেগুলো আছে সেগুলোর ক্লাস হবে। সব মিলায় 150-র উপরে ক্লাস এবং সম্পূর্ণ ফ্রিতে, অর্থাৎ এর জন্য তোমাকে কোনো টাকা দিতে হবে না, কিন্তু লেখাপড়াটা করতে হবে, এটা হচ্ছে কথা। তো আমি তোমাদেরকে অর্থনীতি পড়াবো এখানে, এবং আজকে আমাদের অর্থনীতির প্রথম ক্লাস, অর্থনীতি প্রথম অধ্যায়, যেটা মৌলিক অর্থনৈতিক সমস্যা ও তার সমাধান, এটা প্রথম পত্রের প্রথম অধ্যায়। তো এই চ্যাপ্টারটা ডেফিনেটলি গুরুত্বপূর্ণ, এবং এইখানে যে উৎপাদন সম্ভাবনা রেখা, বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা, এই জায়গাগুলো থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ এবং সিকিউ এর আগেও এইচএসসি পরীক্ষাতে এসেছে। তার মানে আমরা ধরে নিচ্ছি যে এবছরও তোমাদের জন্য আসতে পারে। তো তার মানে ক্লাসটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস, ফ্রি যেহেতু এই কোর্সটা, তোমরা আশা করি কোর্সের সব ক্লাসগুলো করবে। ফেসবুকে ক্লাসগুলো যাবে রেকর্ডেড এবং লাইভ দুইভাবেই যাবে, এটা একটা রেকর্ডেড ক্লাস, এবং লাইভ ক্লাসও তোমাদের হবে, অর্থাৎ রেকর্ডেড লাইভ সব একই, এটা এইভাবে যাবে। আচ্ছা, তো এই ক্লাসের যে স্লাইডটা আছে, এখানে ম্যাথমেটিক্স করা হবে, বা আমাদের যে স্লাইডে যত লেখাগুলো আছে সব স্লাইড তোমরা পেয়ে যাবে। স্লাইড তো আর ফেসবুকে পাওয়া যায় না, স্লাইড তাহলে কোথায় পাওয়া যাবে? স্লাইড আমাদের ওয়েবসাইটে তোমরা পাবে, bdsoi.com। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এই ক্লাসের স্লাইডগুলো দেখতে পাবে। সেখান থেকে bdsoi.com এ গিয়ে তোমরা দেখবে যে এই কোর্স একটা আছে, ফ্রিতে এনরোল করা যাচ্ছে। সেখানে ফ্রিতে জাস্ট এনরোল করবা, দেখবো ওইখানে তোমরা স্লাইডের পিডিএফ কপি তোমরা পেয়ে যাবে, সেখান থেকে স্লাইড পড়তে পারবে। তো আশা করছি তোমরা সম্পূর্ণ ক্লাসে থাকবে। তাহলে শুরু করি আমাদের ক্লাস, অর্থনীতির প্রথম পত্রের প্রথম অধ্যায়, মৌলিক অর্থনৈতিক সমস্যা ও তার সমাধান। তো এই যে চ্যাপ্টারটা, এটা যেহেতু ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার, তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রথম দিকে অর্থনীতিটা আসলে কি, অর্থনীতি কাকে বলে, এইসব নিয়ে কিছু কথা থাকবে। তো এইখানে দেখো কয়েকজন অর্থনীতিবিদের, বিখ্যাত কয়েকজন অর্থনীতিবিদের যে ইয়াটা আছে, অর্থনীতির ডেফিনেশন আছে, সেগুলো নিয়ে প্রথমে আলোচনা শুরু হয়েছে। তার মধ্যে অ্যাডাম স্মিথ একজন, তিনি বলেছেন জাতীয় সম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধান প্রক্রিয়াই হলো অর্থনীতি। ঠিক আছে, তো অনেকে অনেকভাবে অর্থনীতিকে ডিফাইন করেছেন, ঠিক আছে, বাট অন্যতম সেরা ডেফিনেশন হচ্ছে এটা, যে জাতীয় সম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধান প্রক্রিয়াই হচ্ছে অর্থনীতি। তো এই যে অ্যাডাম স্মিথ, তিনি একজন ক্লাসিক্যাল অর্থনীতিবিদ, ঠিক আছে। তো অ্যাডাম স্মিথ হচ্ছেন একজন ক্লাসিক্যাল অর্থনীতিবিদ। তো এই ক্লাসিক্যাল অর্থনীতিতে যে বিষয়টা ছিল, সেটা হচ্ছে অর্থনীতি বলতেই বোঝানো হতো যে রাষ্ট্রের অর্থনীতি, ঠিক আছে। যে ধরো বাংলাদেশ হচ্ছে একটা রাষ্ট্র, তো বাংলাদেশ রাষ্ট্রের অর্থনীতিকেই তারা মিন করতো, বা এমন বিভিন্ন রাষ্ট্রিক অর্থনীতিকেই মিন করতো। বর্তমান সময়ে অর্থনীতি আরো বেশি বিস্তৃত হয়েছে, এখন ব্যক্তি অর্থনীতি, তোমার তোমার যে ব্যক্তিগত জীবনের আয় ব্যয়, এই সব কিছু অর্থনীতির আলোচ্য বিষয়। বাট ওই সময় শুধুমাত্র জাতীয় পর্যায়ে অর্থনীতি আলোচিত হতো। তো সেখানে বলছে যে জাতীয় সম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধান, অর্থাৎ জাতীয় সম্পদ, এই জাতীয় সম্পদ ব্যবহার করে বিভিন্ন সেবা পণ্য উৎপাদন করা, সেগুলা ভোগ, বিনিয়োগ, এই যে যা কিছু আছে সবকিছুই ছিল হচ্ছে অর্থনীতি ওই সময়কার কনসেপ্টে। আচ্ছা, তো অর্থনীতির একদমই মৌল প্রত্যয় বলে আমরা যে বিষয়টাকে ধরে নিব, সেটা হচ্ছে যে অর্থনীতিতে অভাব সবসময় অসীম এবং সেই তুলনায় সম্পদ সীমিত। তাহলে বিষয়টা কেমন হচ্ছে? আমাদের প্রাত্যহিক জীবনে যা কিছু প্রয়োজন হয়, ঠিক আছে, সেটা হচ্ছে মোটামুটি ভালো পরিমাণে সবসময় প্রয়োজন হয়। তো সেইটা উৎপাদন করার জন্য যে আমাদের সম্পদ দরকার, সেটা সীমিত। অর্থাৎ আমাদের যে অভাবটা আছে, সেই অভাবটা অসীম, মানে আমাদের যে সকল প্রোডাক্ট দরকার হয় সেটা অসীম, আনলিমিটেড। মানে মানুষের যে অভাব, এটা তুমি কখনো একটা জায়গাতে লিমিট করতে পারবা না, যে মানুষের এই এই জিনিস দরকার, এটা তুমি কখনো লিমিট করতে পারবা না। এটা অসীম, কখনো মানুষের এটা শেষ হয় না। যেমন ধরো যে তুমি খুবই ক্ষুধার্ত, তুমি দিনে হচ্ছে এক বেলাও পেট পুড়ে খাইতে পারো না,
তো তোমার মনে হবে যে আমি যদি একটা বেলা পেট পুড়ে খাইতে পারতাম তাহলে মনে হয় আমি আমার অভাবটা মিটাইতে পারতাম। তো তুমি যখন হচ্ছে এক বেলার খাবারটা জোগাড় করতে পারবো তখন তোমার একসময় মনে হবে যে 2 বেলা হইলে ভালো হতো, তারপর মনে হবে 3 বেলা হইলে ভালো হতো। যখন 3 বেলা হয়ে যাবে তখন মনে হতো যে আমি তখন খারাপ খাবার খাচ্ছি, আর একটু ভালো খাবার খেলে ভালো হতো, সেটা পেয়ে গেলে আরো ভালো আরো ভালো আরো ভালো। মানে আমাদের অভাবটা কখনো শেষ হয় না, বুঝছো? মানে এটা সবসময় চলতে থাকে। কিন্তু এই অভাব মোচনের জন্য আমাদের সম্পদ যেটা আছে, এই সম্পদ হচ্ছে সীমিত। ঠিক আছে? তাহলে এই সীমিত সম্পদ দিয়ে কিভাবে আমাদের অভাবগুলো পূরণ করতে পারবো, যে অভাবগুলো বেশি গুরুত্বপূর্ণ বা আগে পূরণ করা প্রয়োজন, সেগুলো হচ্ছে আমরা আগে পূরণ করব। এটা হচ্ছে নির্বাচন ধারণা, সেগুলো আমরা পড়বো। তো এটাই হচ্ছে অর্থনীতি। ঠিক আছে? তো মানুষ এই অভাবটা কিভাবে পূরণ করে? সেবা উৎপাদনের মাধ্যমে। ঠিক আছে? তো অর্থনীতিতে অভাব হইতে গেলেও কিছু কন্ডিশন ফিল আপ করতে হয়, সেটা আমি এখানে একটু আলোচনা করি। দেখো, অর্থনীতিতে অভাব হতে গেলে কি কি কন্ডিশন ফিল আপ হতে হয় সেটা তোমাদেরকে একটু এখানে লিখে দেখায়। দেখো, যে ধরো যে তোমার কোনো ধরনের প্রোডাক্ট প্রয়োজন, এটা তুমি ফিল করতেছো। যেমন তুমি কলেজে যাও, তো তোমার মনে হলো যে কলেজে যাওয়ার জন্য তোমার একটা বাইক প্রয়োজন। ঠিক আছে? তাহলে প্রথমে কি তোমার একটা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, তাই না? যে তোমার হচ্ছে একটা বাইক প্রয়োজন, সেই বাইকে তোমার একটা আকাঙ্ক্ষা তৈরি হলো। তাহলে এটা হচ্ছে প্রথম এলিমেন্ট। ওকে। তো এখন এই বাইক কেনার জন্য তো একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা দরকার, এটা তো তুমি বুঝছো, তাই না? আচ্ছা, তো এই তোমার আকাঙ্ক্ষা আছে কিন্তু বাইক কেনার জন্য পর্যাপ্ত টাকা তোমার নাই, তাহলে সেটা কি আমরা অভাব বলতে পারবো? সরি, এটা হচ্ছে অভাবের বিপরীত চাহিদা। সরি, একটা হচ্ছে এখানে আলোচনা নিতে হবে। সেটা হচ্ছে এই অভাব যখন আমাদের অসীম, এই অভাবের প্রেক্ষিতে চাহিদা তৈরি হয়, বুঝছো? যে আমি একটা জিনিস পাইতে চাই। তো এই চাহিদা হইতে গেলে যে কন্ডিশনগুলো ফিল আপ হইতে হবে, সেটা হচ্ছে প্রথমে থাকতে হবে আকাঙ্ক্ষা। ওকে। আচ্ছা, তো এই আকাঙ্ক্ষা থাকলে যে হয়ে যাবে তা না। ওই যে বললাম যে বাইক তোমার প্রয়োজন, বাট বাইক কেনার জন্য যে টাকা, এই টাকাটা না থাকলে সেটাকে আমরা বলতে পারবো না হচ্ছে কি চাহিদা, বলতে পারবো না। ওকে। তো তাহলে এই আকাঙ্ক্ষার সাথে তোমাকে কি থাকতে হবে, তোমার কি থাকতে হবে? সেটা হচ্ছে তোমার পর্যাপ্ত আর্থিক সক্ষমতা তোমার থাকতে হবে। অর্থাৎ তোমার পর্যাপ্ত কি বলা যায় এটাকে, পর্যাপ্ত আর্থিক সক্ষমতা তোমাকে থাকতে হবে, বা পর্যাপ্ত সম্পদ তোমার থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার তোমার টাকা পয়সা আছে, তোমার হচ্ছে বাইক প্রয়োজন, বাইক কেনার টাকাও আছে, কিন্তু তুমি টাকাটা ব্যয় করতে চাও না, তাহলে সেটাকে আমরা চাহিদা বলতে পারবো না। তাহলে তোমার আকাঙ্ক্ষা সেই বস্তু পাওয়ার জন্য পর্যাপ্ত আর্থিক সামর্থ্য এবং সেই অর্থ বা সেই সম্পদ ব্যয় করার মানসিকতা, সেটাও থাকতে হবে। তো এই তিনটা জিনিস যখন থাকবে, ঠিক আছে, তো সম্পদ ব্যয়ের মানসিকতা, সম্পদ ব্যয়ের মানসিকতা, ব্যয়ের মানসিকতা, এই তিনটা এলিমেন্টস যখন থাকবে তখন সেটাকে আমরা বলতে পারবো চাহিদা। অর্থাৎ অভাবের বেসিসে চাহিদা তৈরি হয় এবং সেই চাহিদা আমরা পূরণ করি কি দিয়ে? আমাদের সম্পদ দিয়ে, কিন্তু সেই সম্পদটা হচ্ছে সীমিত। ঠিক আছে? তো এই সীমিত সম্পদ কিভাবে ব্যবহার হয়? আমাদের অভাব মোচনের জন্য যে পণ্য দরকার, সেই পণ্য উৎপাদনে ব্যবহার হয়। এবং এই পণ্য উৎপাদনে বা যে কোনো প্রোডাক্ট প্রডিউস করার জন্য যে এলিমেন্টসগুলো দরকার হয় বা উৎপাদনের যে উপকরণগুলো দরকার হয়, সেগুলো হচ্ছে মোটা দাগে চারটা। সেই চারটা কি কি আছে? সেই চারটা হচ্ছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। এগুলো একদম মুখস্থ করে রেখো। এগুলো নিয়ে পরের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো দেখবে এগুলো নিয়ে অনেক আলোচনা চলতেছে। এগুলো একদমই বেসিক কথা, এই চ্যাপ্টারের প্রথমেই দেওয়া আছে। তো আমাদের প্রথম কথা হচ্ছে যে অর্থনীতিতে মূল বিষয় হচ্ছে আমাদের অভাব হচ্ছে অসীম, সম্পদ হচ্ছে সীমিত। এই অভাব অসীমের জন্য আমাদের চাহিদা তৈরি হয়। সেই চাহিদা হইতে গেলে আবার তিনটা এলিমেন্টস দরকার হয়। কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, তার জন্য পর্যাপ্ত হচ্ছে সম্পদ, সেই সম্পদ ব্যয় করার মানসিকতা। আচ্ছা, তো এই তিনটা এলিমেন্ট যখন ফুলফিল হয়ে যায় বা তিনটা কন্ডিশন যখন ফুলফিল হয়ে যায়, তখন সেটাকে আমরা বলতে পারি হচ্ছে চাহিদা। এই চাহিদা ফিল আপ করার জন্য আমাদের যে সম্পদটা আছে, সেই সম্পদটা হচ্ছে সীমিত। সেই সীমিত সম্পদ দিয়ে আমরা কি করি? আমরা হচ্ছে যে কোনো পণ্য তো প্রডিউস করি। সেটা হচ্ছে কোন কোন উপাদান ব্যবহার করে? ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। এই চারটা এলিমেন্ট ব্যবহার করে আমরা আমাদের অভাবগুলো পূরণ করার চেষ্টা করি। ঠিক আছে? আচ্ছা, এখন যেহেতু সম্পদ সীমিত, আমরা তো আমাদের সব অভাব একসাথে পূরণ করতে পারি না। তাহলে কোন অভাবগুলো আগে পূরণ করি? মূলত যেই অভাবটা আমরা বেশি ফিল করি, যেটা আমার আগে পূরণ করা উচিত। যেমন ধরো যে তুমি একই সাথে ক্ষুধার্ত, আবার একই সাথে তোমার পরনের কোনো পোশাক নাই, আবার হচ্ছে একই সাথে তুমি স্কুলের বা কলেজে যে ফিসটা দিতে হবে সেটাও দিতে পারতেছো না। তুমি আগে কোনটা ফিল আপ করবা? নিশ্চয়ই তুমি চাইবা যে অ্যাটলিস্ট আমার সম্ভ্রম রক্ষার্থে একটা পোশাক আমার দরকার, তো সেটা তুমি আগে ফিল আপ করবা। তারপর হচ্ছে তোমার খাবার দরকার বেঁচে থাকার জন্য, সেটা তুমি ফিল আপ করবা। তারপর হচ্ছে দেখা
দেখা যাচ্ছে যে তুমি তোমার স্কুল কলেজের ফিস সেটার দিকে যাবা। তো অর্থাৎ যেটা আমাদের বেশি পরিমাণে অনুভব হয়, যেই অভাবটা বেশি তীব্র, সেটাই আমরা আগে পূরণ করে থাকি। আচ্ছা, তাহলে এই যে অর্থনীতিতে একটা কনসেপ্ট আমরা দেখি যে দুষ্প্রাপ্যতা, এইটা কোত্থেকে আসলো? এইটা আসলোই হচ্ছে ওই যে অভাব অসীম এবং সম্পদ সীমিত, এইখান থেকে দুষ্প্রাপ্যতার কনসেপ্ট চলে আসে। তাহলে অভাব অসীম, অভাব অসীম এবং অভাব অসীম এবং সম্পদ সীমিত, এবং সম্পদ হচ্ছে সীমিত, এই জায়গা থেকে আমাদের এই কনসেপ্টটা চলে আসে। ঠিক আছে, যে আমাদের তাহলে কি আছে? দুষ্প্রাপ্যতা আছে। তো লিওনেল রবিন্স, একজন বিখ্যাত অর্থনীতিবিদ, তিনি বলছেন অর্থনীতি হলো স্বল্পতার বিজ্ঞান। কিসের স্বল্পতা এখানে? এই স্বল্পতা হচ্ছে মূলত সম্পদের স্বল্পতা, এটা হচ্ছে সম্পদের স্বল্পতা, তিনি এই কথাটা বলেছেন। ওকে, তো অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা সীমাহীন অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধন সংক্রান্ত মানবীয় আচরণ বিশ্লেষণ করে। তো এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে বিকল্প ব্যবহারযোগ্য সম্পদ। বিকল্প ব্যবহারযোগ্য সম্পদ বলতে আমরা কি বুঝি? অর্থাৎ যেই সম্পদটা বিভিন্ন প্রকার অভাব পূরণে ব্যবহার করা যায়। যেমন তোমার কাছে 200 টাকা আছে, আমি ধরলাম, তো এই 200 টাকা দিয়ে তুমি কি করতে পারতা? তুমি খাবার কিনতে পারতা, তুমি যদি খুবই ক্ষুধার্ত হও, তুমি হচ্ছে ন্যূনতম একটা পোশাক কিনতে পারতা, ন্যূনতম পোশাক, ঠিক আছে, ন্যূনতম একটা পোশাক তুমি কিনতে পারতা। আবার ওই যে বললাম তোমার কলেজের ফিস দিতে হবে, তুমি সেটা দিতে পারতা। ঠিক আছে, তাহলে এই যে এটা হচ্ছে তোমার সম্পদ, 200 টাকা হচ্ছে তোমার সম্পদ, কিন্তু দেখো সেটা বিকল্প ব্যবহার করা যায়। ঠিক আছে, এবং এই তুমি, তোমার যেহেতু অভাব অসীম, ওই যে অনেকগুলো অভাব, কিন্তু সম্পদ হচ্ছে সীমিত, তো তুমি কোনটা পূরণ করবা, কোন অভাব তুমি আগে মিটাবা? তো এই যে তুমি একটা ডিসাইড করতেছো, ঠিক আছে, নির্বাচন করতেছো তুমি, ঠিক আছে, ইলেকশন করতেছো, এটা হচ্ছে ওই রাজনৈতিক ইলেকশন এমন কিছু না, মূলত অভাবকে চুজ করা, মানে তুমি কোনটা আগে ফিল আপ করবা। তো এই যে তুমি নির্বাচন করতেছো, এই নির্বাচনটা হচ্ছে তোমার মানবীয় আচরণ, মানে তোমার নিজের অ্যাবিলিটি, তুমি চিন্তা, তোমার একটা ফ্লেক্সিবিলিটি, তুমি চিন্তা করতে পারছো কোন দিকে যাব সেটা। আচ্ছা, এরপর আমরা দেখি পল এ স্যামুয়েলসন বলছেন অর্থনীতি হলো নির্বাচনের বিজ্ঞান। তাহলে যে নির্বাচন ধারণাটা তোমাকে বললাম সেটা বলেছেন কে? পল এ স্যামুয়েলসন। এখন এই জায়গা থেকে তোমার এমসিকিউ যেভাবে হয় সেটা হচ্ছে যে অর্থনীতিকে স্বল্পতার বিজ্ঞান কে বলেছেন? অপশন দেওয়া থাকবে লিওনেল রবিন্স, পল এ স্যামুয়েলসন, অধ্যাপক মার্শাল, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাডাম স্মিথ, এমন 4টা অপশন তোমার দেওয়া আছে। তো সঠিক উত্তর হবে কে? সঠিক উত্তর হবে হচ্ছে লিওনেল রবিন্স। বুঝতে পারছো? তাহলে এইখান থেকে হবে তোমার এমসিকিউ এমন কোশ্চেন। আবার তোমার সৃজনশীলের ক নম্বরে ভাবে যেতে পারে। আবার তোমার কি করতে পারে, খ নম্বরে যে কোশ্চেনটা থাকে তোমার সৃজনশীলের, সেই কোশ্চেন এখান থেকে দিতে পারে যে অর্থনীতি হলো স্বল্পতার বিজ্ঞান, ব্যাখ্যা করো। তুমি কিভাবে ব্যাখ্যা করবা? যে অর্থনীতিবিদ এল রবিন্স বা লিওনেল রবিন্স বলেছেন অর্থনীতি হলো স্বল্পতার বিজ্ঞান, কারণ আমাদের মানব জীবনে অভাব অসীম, সম্পদ সীমিত। এই অসীম অভাব পূরণ করার জন্য আমাদেরকে আগে গুরুত্ব দিতে হয় কিসে? আগে গুরুত্ব দিতে হয় যে কোন অভাবটা অধিক পরিমাণে তীব্র। তো এই যে আমরা একই সাথে সকল অভাব পূরণ করতে পারছি না সম্পদের সীমাবদ্ধতার জন্য, এ কারণে বলা হয় অর্থনীতি স্বল্পতা বিজ্ঞান। এভাবে তুমি এক্সপ্লেন করবা, তাহলে তোমার পরিপূর্ণ মার্কস দিয়ে দিবে। তাহলে এটা বুঝতে পারছো তোমরা, আশা করি। এবার খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনাটা কি? মানে উৎপাদন তো আমরা বুঝি যে উৎপাদনের যে উপকরণগুলো আছে, ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, 4টা উপকরণ, এই 4টা উপকরণের সংমিশ্রণে আমরা কি করতে পারি? উৎপাদন করতে পারি। এখন সম্ভাবনাটা কি? সম্ভাবনা হচ্ছে কতটুকু হতে পারে, এটাকে আমরা বলি সম্ভাবনা। অর্থাৎ কতটুকু উৎপাদন হতে পারে সেটাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা। এখন ধরো যে তুমি কি করলা, যে একটা জমিতে ধান চাষ করবা, তো সেখানে তুমি হচ্ছে ভূমি আছে তোমার, শ্রম তুমি সেখানে নিয়োগ করলা, মূলধন বিনিয়োগ করলা, এবং এই যে সবকিছু ম্যানেজমেন্ট করলা, এটা হচ্ছে সংগঠন। আচ্ছা, তো এইগুলা বিনিয়োগ করার পর কতটুকু উৎপাদন হতে পারে, এটাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা। আবার তোমার ওই অতটুকুই সম্পদ, অতটুকুই জমি, অতটুকুই শ্রম, অতটুকুই মূলধন, তুমি কি করলা? একটু ভাগ করে ফেললা, যে আমি পুরোটাই ধান চাষ করব না, আমি সেইখানে হচ্ছে কিছুটা গম চাষ করব। তাহলে কি হলো? তোমার ধান চাষ কমে গেল, আর ওইদিকে একটু গম চাষ বৃদ্ধি পেলো। এবার তুমি যদি হচ্ছে ধান চাষ আরো বৃদ্ধি করো, তাহলে গম চাষ আরো কমে যাবে, আবার গম চাষ বৃদ্ধি করলে ধান চাষ কমে যাবে। বিষয়টা এমনভাবে ঘটবে, মানে একটা অন্যটাকে ইফেক্ট করবে। আচ্ছা, তো এখন এই যে হচ্ছে দুই ধরনের উৎপাদন আমরা দেখলাম, ধান এবং গমের, এইটা যখন কোনো চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, এই যে দুই ধরনের প্রোডাক্ট উৎপাদনের সম্ভাবনা কতটুকু, সেটা যখন কোনো চিত্রের মাধ্যমে বা রেখার মাধ্যমে বা রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, সেটাকে বলা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এখানে কি বলে দেখো,
উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করা হয়। এখানে কি বলতেছে দেখো, যে এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে, মানে ওই রেখার বিভিন্ন বিন্দু উৎপাদন নির্দেশ করে, সম্পদ থাকবে নির্দিষ্ট পরিমাণ এবং আমাদের যে প্রযুক্তি সেটাও নির্দিষ্ট পরিমাণ, মানে এটা কম বেশি করা যাবে না ওর মধ্যে, অ্যাটলিস্ট দুটি পণ্য বা দুটি দ্রব্য আমরা উৎপাদন করব, ঠিক আছে, না হলে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা যায় না। তো এর হচ্ছে বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করা হয় এবং এটাকে উৎপাদন সম্ভাবনা রেখাকে ইংরেজিতে বলা হয় প্রোডাকশন পসিবিলিটি কার্ভ অর পিপিসি রেখা, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা চিত্রের মাধ্যমে দেখি উৎপাদন সম্ভাবনা রেখাটা আসলে দেখতে ঠিক কেমন হয়। তো আমরা যদি হচ্ছে এখান থেকে আমি হচ্ছে স্ট্রেইট লাইন অঙ্কন করি, করে হচ্ছে তোমাদের উৎপাদন সম্ভাবনা রেখাটা দেখায়, তাহলে খুবই ভালো হয়। তো এই যে এখানে আমি হচ্ছে স্ট্রেট লাইন নিয়ে নিচ্ছি। আচ্ছা, আশা করি সামহাও স্ট্রেট হয়নি, বাট হচ্ছে তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যতটুকু হলো তোমরা আশা করি বুঝতে পারবে। আচ্ছা, তারপর এখান থেকে নিশ্চয়ই একটা স্ট্রেট লাইন নিতে হয়, তোমরা জানো, মানে একটা আমাদের ডায়াগ্রাম অঙ্কন করতে হবে এখানে। ওকে, ঠিক আছে। তো এখন এইখানে আমরা কি করব, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা জিরো বিন্দু, এটা হচ্ছে এক্স অক্ষ, তাই না? আচ্ছা সরি, জিরো বিন্দুটা এখানে না, জিরো বিন্দুটা হচ্ছে এইখানটাতে। তো এটা হচ্ছে ওয়াই ড্যাশ, এটা হচ্ছে এক্স ড্যাশ, তাই না? আচ্ছা, তো এখন আমরা দেখব যে একটা উৎপাদন সম্ভাবনা রেখা। তো দেখো, তো আমি ধরলাম যে এই দিকে আছে ধান উৎপাদন, এই দিকে আছে ধান উৎপাদন এবং এই দিকে আছে হচ্ছে গম উৎপাদন। আচ্ছা, তো এখন এখানে তো মার্ক করা থাকবে তোমার, এটা হচ্ছে 10 একক, এটা হচ্ছে 20 একক, এটা হচ্ছে 30 একক। আমি ছোট করেই যাচ্ছি, খুব বেশি দিচ্ছি না। তো এখানেও আমি দিচ্ছি 10 একক, এইখানে 20 একক, এইখানে 30 একক। আচ্ছা, তো যখন এইদিকে কোনো ধান উৎপাদন ছিল না, তখন বা আমি হচ্ছে আগে ধান কল্পনা করি, যখন ধান উৎপাদন এখানে 0 ছিল তখন গম উৎপাদন ছিল সর্বোচ্চ 30। আচ্ছা, তো আমি ধান উৎপাদন কি করলাম, একটু বৃদ্ধি করলাম, তার মানে এই যে গমটা একটু রিডিউস হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আবার আমি যদি আরো বেশি ধান উৎপাদন করি, 20-এ চলে যাই, তাহলে গম আরো রিডিউস হয়ে যাবে, কারণ আমার সম্পদ হচ্ছে ওই একটা লিমিটেড নির্দিষ্ট পরিমাণ, ঠিক আছে। আচ্ছা, তো এটা যদি একদম এই 10 থেকে 0-তে নামিয়ে আনা হয়, তাহলে এটা 20 থেকে 30-এ হয়ে যাবে। তো সর্বশেষটার দাগ দিতে হবে না, যেহেতু দাগ আছে এইখানে এসে শেষ। আচ্ছা, তাহলে এইখানে যেটা হলো সেটা হচ্ছে তোমার উৎপাদন সম্ভাবনা রেখা। যদিও এটা হচ্ছে স্কেল দিয়ে করা না, যে কারণে একটু মিলতে অসুবিধা হচ্ছে, যে এইখানে এগুলো দিলে সুবিধা হতো। আচ্ছা, তো আমি ধরে নিচ্ছি এটা একটু চেঞ্জ করে, আমি এটা মুছে দিয়ে একটু চেঞ্জ করে নিই, তাহলে তোমার বা স্কেল দিয়ে করলে এগুলো মাপগুলো ঠিক থাকে। তো তোমরা অবশ্যই স্কেল দিয়ে করবা। আচ্ছা, তো আমি একটু জাস্ট এডিট করে দিচ্ছি এই জায়গাটাতে, যাতে হচ্ছে তোমরা সহজে বুঝতে পারো। আচ্ছা, আমি তো ভুলটা মুছে ফেললাম। আচ্ছা, এবার হচ্ছে তোমরা বুঝতে পারবা। ওকে, তো এই যে রেখাটা, এটা হচ্ছে একটা উৎপাদন সম্ভাবনা রেখা। তো আমি এইখানে 10 ধরলাম, এইখানে 20 ধরলাম, তাহলে হবে। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে যে তোমার হচ্ছে দুইটা পণ্যের দুইটা প্রোডাক্টের সংমিশ্রণে একই পরিমাণের সম্পদ ব্যবহার করে কোনটা কতটুকু উৎপাদন করা যায়। আচ্ছা, তো এবার উৎপাদন সম্ভাবনা রেখার গুরুত্বটা কি বা এটার হচ্ছে সিগনিফিকেন্সটা কি সেটা আমরা আলোচনা করব। তো প্রথমে বলতেছে যে পূর্ণ নিয়োগ, অপূর্ণ নিয়োগ ও নিয়োগহীনতা, এইটা বোঝা যায় উৎপাদন সম্ভাবনা রেখা থেকে। তো আমি যদি একটা ছোট করে এখানে আবার একটু অঙ্কন করি, তাহলে তোমাদের বোঝানোর ক্ষেত্রে সুবিধা হবে। তো এই যে এমন ছিল, আমাদের রেখাটা ছিল হচ্ছে ঠিক এমন। আচ্ছা, তো আচ্ছা, এইখানটাতে চিত্রটা অনেকের ক্ষেত্রে একটু মানে যেহেতু একটু সমস্যা হয়েছিল, অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে হয়তো, আমি এটা আবারও একটু তোমাদেরকে ক্লিন করে অঙ্কন করে দেখাই, যাতে তোমাদের এই অসুবিধাটা না থাকে, ঠিক আছে। একটু একটু জাস্ট ওয়েট করো, আমি একদমই ক্লিন একটা রেখা তোমাদেরকে এখানে এঁকে দিচ্ছি, কারণ এটা আমি বুঝতে পারতেছি, কিন্তু তোমাদের অনেকের ক্ষেত্রে একটু সমস্যা মনে হতে পারে, যে জাস্ট ওই মুছে করাতে অনেকে ভাবতে পারো যে আমার একটু অসুবিধা হলো, বুঝতে পারলাম না। আচ্ছা, এবার দেখো। ওকে, তো আমরা এখানে হচ্ছে দিয়েছিলাম হচ্ছে 10, এইখানে দিয়েছিলাম 20, এইখানে দিয়েছিলাম হচ্ছে 30। ওকে, তো এইখানে দিলাম আমি হচ্ছে 10, এইখানে দিলাম হচ্ছে 20 এবং এইখানে দিলাম হচ্ছে 30। ওকে, তো যখন 10 তখন এটা ছিল হচ্ছে 30, যখন হচ্ছে 20 তখন এটা ছিল হচ্ছে 20, আর এটা তো আমার অঙ্কন করতে হবে না, ওইটা আছে ডিরেক্টলি। ওকে, তো এখন আমি যদি স্ট্রেট লাইনে দিই এতে কোনো সমস্যা নেই আমার এখানে,
ঠিক আছে, এতে কোনো আমার এখানে সমস্যা নেই, কারণ হচ্ছে এটা 3 ধরনের হয়ে থাকে, ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান এবং সমানুপাতিক। এটা হচ্ছে সমানুপাতিক। তো এই যে এই রেখাটা হচ্ছে তোমার উৎপাদন সম্ভাবনা রেখা। এটা হচ্ছে তার এ বিন্দু, এটা বি বিন্দু, এবং নামকরণ করা যাবে। তো এর বিভিন্ন বিন্দু, যেমন এই বিন্দুটা যেটা আছে, এর যে এ বিন্দুটা আছে, এ বিন্দু নির্দেশ করতেছে যে ধান উৎপাদন হচ্ছে 20 এবং গম উৎপাদন হচ্ছে তোমার 20, দুইটাই সেম নির্দেশ করতেছে। আবার এই যে বি বিন্দু যেটা আছে, এটা নির্দেশ করতেছে ধান 30 এবং গম হচ্ছে 10। আবার এই যে সর্বোচ্চ যে বিন্দুটা আছে, এইখানে নির্দেশ করতেছে ধান হচ্ছে 30 কিন্তু গম হচ্ছে 0। ঠিক আছে, আবার একদম লোয়েস্ট পয়েন্ট কি করতেছে, যে ধান হচ্ছে সর্বোচ্চ 30 এবং গম হচ্ছে এই যে এই বরাবর 0, এমন নির্দেশ করতেছে। ঠিক আছে, তো পূর্ণ নিয়োগ, অপূর্ণ নিয়োগ এবং নিয়োগহীনতা, এটা উৎপাদন সম্ভাবনা রেখা নির্দেশ করে। সেটা কেমন? সেটা হচ্ছে যে আমি যদি এই বিন্দুগুলোতে উৎপাদন করে থাকি তাহলে সেটা হচ্ছে পূর্ণ নিয়োগ। কেন? এর কারণ হচ্ছে এইখানে দেখো পূর্ণ নিয়োগ, পূর্ণ নিয়োগ এর কারণ হচ্ছে যে এই জায়গাতে ধানও সর্বোচ্চ, গমও সর্বোচ্চ, মানে কোনোটা কম নাই, এর চেয়ে বেশি উৎপাদন করা যায় না। আর অপূর্ণ নিয়োগ হচ্ছে কি? অপূর্ণ নিয়োগ হচ্ছে আমি সম্পূর্ণ প্রযুক্তি ব্যবহার করতেছি কিন্তু অদক্ষভাবে ব্যবহার করতেছি, সেটা হচ্ছে অপূর্ণ নিয়োগ। এবং নিয়োগহীনতা হচ্ছে আমি যদি কোনো অংশ বা আমার যে উৎপাদনের উপকরণ ছিল তার কোনো অংশ আমি যদি হচ্ছে ব্যবহার না করে থাকি, সেটা হচ্ছে তোমার নিয়োগহীনতা। এখন এর মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ বিন্দু আছে, সেই বিন্দুটা আমাদেরকে দেখতে হবে। তো এর মধ্যে আমি যদি এইখানে এই যে এই রেখাটা আমি যে অঙ্কন করেছি, এর মধ্যে জায়গাটা তৈরি হচ্ছে, এই জায়গাকে বলা হয় অর্জনযোগ্য অঞ্চল। এই পুরোটাকে কি বলা হয়? অর্জনযোগ্য। তার মানে এর মধ্যে আমার উৎপাদন করা যাবে, অর্জনযোগ্য অঞ্চল। ঠিক আছে, আর এর বাইরে যে জায়গাটা আছে, ধরো যে এই জায়গাটা আমি কল্পনা করলাম, এটা তো কার্ভের বাইরে, তাই না? তো এটাকে বলা হয় অর্জনযোগ্য অঞ্চল, অর্জনযোগ্য অঞ্চল। ঠিক আছে, আচ্ছা, তো এটা আমি এখানে লিখে দিচ্ছি। এবং এই যে হচ্ছে তোমার যে রেখাটা আছে, এই রেখা বরাবর উৎপাদন হলে সেটাকে আমরা বলবো হচ্ছে দক্ষ উৎপাদন, এবং এর ভিতরে যদি কোথাও উৎপাদন করা হয় সেটাকে হচ্ছে অদক্ষ উৎপাদন বলা হবে। আচ্ছা, এবার উপকরণ বন্টনের দক্ষতা ব্যাখ্যা। আসলে হচ্ছে যে আমরা যে উপকরণটা বিনিয়োগ করলাম সেটা কতটুকু দক্ষভাবে বিনিয়োগ করা হলো সেটা আসলে হচ্ছে এখানে বোঝা যায়। নির্বাচন সংক্রান্ত ব্যাখ্যা। নির্বাচন কি? যে আমি যে একটা দ্রব্য উৎপাদন করতে গেলে অন্য একটা দ্রব্য আমাদের কি করতে হচ্ছে, ছেড়ে দিতে হচ্ছে, এটা হচ্ছে সুযোগ ব্যয় ধারণা। এবং কোন দ্রব্য আমি কতটুকু উৎপাদন করব সেটা যে হচ্ছে তোমার ডিসাইড করা, সেটাই হচ্ছে মূলত নির্বাচন। আচ্ছা, পরেরটা আসে হচ্ছে স্বল্পতার ব্যাখ্যা। স্বল্পতা হচ্ছে আমাদের যে সম্পদ আছে, এই সম্পদের স্বল্পতা। আমাদের অভাব অসীম কিন্তু সেই তুলনায় সম্পদ সীমিত। তো একই সাথে আমি সব অভাব পূরণ করতে পারতেছি না, যে কারণে আমরা কি করতেছি, একটার উৎপাদন বৃদ্ধি করতে গেলে অন্যটা হ্রাস করে ফেলতে হচ্ছে। তো এইটাই হচ্ছে মূলত স্বল্পতার ব্যাখ্যা। আচ্ছা, মৌলিক অর্থনৈতিক সমস্যার ব্যাখ্যা। মৌলিক অর্থনৈতিক সমস্যা কি? সেটা হচ্ছে কি উৎপাদন করতে হবে, কি উৎপাদন করতে হবে, কি উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে, এবং কার জন্য উৎপাদন করতে হবে, কার জন্য উৎপাদন করতে হবে। এই তিনটা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। আচ্ছা, তো এইখানে আমি দেখতে পাচ্ছি ধান উৎপাদন করতে হবে নাকি গম উৎপাদন করতে হবে। এটা কিভাবে করব আমরা, সেটা হচ্ছে শ্রম নিবিড় নাকি হচ্ছে মূলধন নিবিড়, এগুলো আমরা দেখবো। আমরা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা তিনটা কনসেপ্ট আলাদাভাবে আলোচনা করব। এবং কার জন্য উৎপাদন করতে হবে? ডেফিনেটলি যিনি ভোক্তা, ভোক্তার জন্য উৎপাদন করতে হবে। আচ্ছা, এবার আমরা দেখি সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় হচ্ছে যে আমরা সুযোগ ব্যয় বিস্তারিত পড়বো। এই রেখার মধ্যে সুযোগ ব্যয় কনসেপ্ট আসে কিনা? ডেফিনেটলি আসে, যে ধান উৎপাদন বেশি করতে গেলে গম ছেড়ে দিতে হচ্ছে, গম উৎপাদন বাড়াইতে গেলে ধান ছেড়ে দিতে হচ্ছে। তো তার মানে কি একটা বাড়াতে গেলে অন্যটা ছেড়ে দিতে হচ্ছে, এটাই হচ্ছে সুযোগ ব্যয়। এবার আসে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মন্দা, অর্থাৎ যে পূর্ণ নিয়োগ হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি কতটুকু হয় এবং অপূর্ণ নিয়োগ হলে অর্থনৈতিক মন্দা যেটা দেখা দেয়, এর মধ্যে বিশ্লেষণ এই চিত্রের মাধ্যমে আমরা পেয়ে যাই। আচ্ছা, এবার যেটা আসে উৎপাদন সম্ভাবনা রেখার ঢাল। আচ্ছা, তো উৎপাদন সম্ভাবনা রেখা আমরা বুঝতে পারলাম। তো যে কোনো রেখার ঢাল নির্ণয় করা যায়। তো সেই ঢাল কাকে বলে? আগে আমরা ব্যাখ্যাটা এখানে পড়ার চেষ্টা করি, যে উৎপাদন সম্ভাবনা রেখার ঢালকে প্রান্তিক রূপান্তরের হার বা মার্জিনাল রেট অফ প্রোডাকশন ট্রান্সফরমেশন বা এমপিআরটি বলা হয়। ঠিক আছে, কোনো পণ্যের উৎপাদন 1 একক বাড়ানোর জন্য অপর একটি পণ্যের উৎপাদন করার সুযোগ যতটুকু ছেড়ে দিতে হয় তার অনুপাতকে প্রান্তিক রূপান্তরের হার বলে। অর্থাৎ ওই যে ধান উৎপাদন একটু বাড়াতে গেলে গম উৎপাদন কতটুকু ছেড়ে দিতে হয়, এই যে হারটা, মানে কত হার বাড়াতে গেলে কত হার ছেড়ে দিতে হচ্ছে, এটাই হচ্ছে এমপিআরটি। অর্থাৎ ধরো যে এ হচ্ছে একটা প্রোডাক্ট,
বা কোনো একটা পণ্য তুমি উৎপাদন করতেছো, সেটা তুমি কি করতেছো, বৃদ্ধি করতেছো। আমি ধরলাম যে এ তুমি বৃদ্ধি করবা, এর জন্য বি পণ্য কতটুকু ছেড়ে দিতে হবে, মানে কতটুকু হ্রাস করতে হবে, ঠিক আছে। এইটা এর মধ্যে যে অনুপাত সেটাই হচ্ছে তোমার এমপিআরটি। এমপিআরটি ওকে। তো এটা কেমনে আমরা বের করব? তো এখানে আমি লিখতেছি ঢাল, ঢাল সমান, যেহেতু যেহেতু তোমার উৎপাদন সম্পন্ন রেখা তোমার বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। এই যে দেখো রেখাগুলো কেমন হয়েছিল, এই যে এমন নিম্নগামী হয়েছিল, এই যে দেখো এমন নিম্নগামী হয়েছিল। তো যেহেতু নিম্নগামী হয় সেই কারণে ঢাল অবশ্যই কি হবে, ঋণাত্মক হবে। তো ঢাল নির্ণয়ের সূত্রই হচ্ছে পার্থক্য বের করতে হয়, তাই না? তো স্বাধীন চলকের বিপরীতে পরাধীন চলকের পার্থক্যটা আমাদেরকে নির্ণয় করতে হয়। অর্থাৎ এখানে স্বাধীন চলক কোনটা? স্বাধীন চলক হচ্ছে তোমার এ, কারণ এটা তুমি করতে পারতেছো, নিয়ন্ত্রণ করতে পারতেছো। আর বি যেহেতু নিয়ন্ত্রণ করতে পারতেছো না, এটা হচ্ছে পরাধীন চলক। আচ্ছা, তাহলে স্বাধীন চলক নিচে থাকবে অর্থনীতিতে, তার মানে ডেল এ, ডেল এ, আর উপর থাকবে হচ্ছে ডেল বি। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের ঢাল নির্ণয়ের সূত্র। এটা যদি না বুঝতে পারো আমি একটু সহজভাবে লিখে দিই সূত্রটা। সেটা হচ্ছে মাইনাস বি টু মাইনাস বি ওয়ান, বি টু মাইনাস বি ওয়ান ডিভাইডেড বাই এ টু মাইনাস এ ওয়ান। ঠিক আছে, আর এই মাইনাসটা দুইটার সাথেই আছে, মানে এই রেখা বরাবর, ভাগ বরাবর তোমাকে দিতে হবে। আচ্ছা, সেটা কেমন? আমি ধরলাম যে গম উৎপাদন ছিল হচ্ছে 50 একক, 50 একক। এখন তুমি কি করলা, এই গম উৎপাদন 60 একক করার চেষ্টা করলা, 60 একক করার চেষ্টা করলা। এর জন্য আগে তোমার ধান উৎপাদন ছিল 100 একক, সেটা হ্রাস পেয়ে হয়ে গেল আমি ধরলাম হচ্ছে 60 একক, হ্রাস পেয়ে এতটুকু হয়ে গেল। এখন এইটার একটা তোমাকে রেখাঙ্কন করতে হবে এবং তার ঢাল নির্ণয় করতে হবে। সেটা কিভাবে হবে আমরা দেখি। সেটা হচ্ছে যে তুমি কল্পনা করো এটা হচ্ছে এ প্রোডাক্ট, এটা হচ্ছে বি প্রোডাক্ট। এবার এই ফর্মুলাতে বসাও বি টু মাইনাস বি ওয়ান। তাহলে এই যে বি টু হচ্ছে 60 মাইনাস বি ওয়ান হচ্ছে 100, রাইট? আচ্ছা, এবার এ টু মাইনাস এ ওয়ান, 60 মাইনাস 50, 60 মাইনাস 50, আর সামনে একটা মাইনাস দিতে হবে। তাহলে মাইনাস 60 থেকে 100 বিয়োগ করলে মাইনাস 40, এবং 60 থেকে 50 আমরা যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 10। এটা কাটলে হচ্ছে 4, মাইনাস 4, এবং এখানেও মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে আনসার হচ্ছে 4। তাহলে ঢালের মান হচ্ছে 4। তাহলে বুঝতে পারছো তোমরা উৎপাদন সম্পন্ন রেখার ঢালটা আসলে কিভাবে নির্ণয় করতে হয়, এবং রেখা তো আমরা সেখান থেকে অঙ্কন করলাম, এবং এই রেখা থেকে তোমাকে দিতে পারে। তো এইখানে তোমরা ধরে নিবা এই যে এটা এটা তুমি ধান ধরে রাখো, তাহলে এটা এটা এবং এটা তোমাকে দিল ঢাল নির্ণয় করার জন্য। তো তুমি ধরো যে এখানে এটা ধরো, এটা যেহেতু ভিতরে আছে এটা বাইরে দরকার নাই। তো এটাকে তুমি যদি হচ্ছে এ ওয়ান ধরো, তাহলে এটাকে তুমি ধরবা হচ্ছে এ টু। আচ্ছা, এবং এর সাথে যেটা আছে এই যে এটা, তার মানে এটা তুমি ধরবা হচ্ছে বি ওয়ান, যেহেতু এটা এ ওয়ান ছিল, বি ওয়ান, এবং এর সাথে যেটা আছে এই যে এটা, এটাকে তুমি ধরবা হচ্ছে বি টু। মানে মিলিয়ে রাখতে হবে, মানে এই রেখা যেহেতু এ টু, তার মানে এই বরাবর যেটা আছে সেটা হচ্ছে বি টু। আবার এটা হচ্ছে যেহেতু বি ওয়ান, এই বরাবর যেটা আছে সেটা হচ্ছে এ ওয়ান। এভাবে তুমি একটু জাস্ট কল্পনা করবা, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এভাবে তুমি এই সূত্র ব্যবহার করে ঢাল এখন নির্ণয় করতে পারবা। বাসায় একটু জাস্ট প্র্যাকটিস করবা, তোমার বইটা খুলে বাসায় একটু প্র্যাকটিস করবা, তাহলে দেখবা যে বিষয়গুলো তুমি পারতেছো। আচ্ছা, এবার আসি সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় নিয়ে কিছুটা কথা বলেছি, এবং এখানে আরো বিস্তারিত আছে যে একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয়, সেই ছেড়ে দেওয়া উৎপাদনের পরিমাণ হলো সুযোগ ব্যয়। এতক্ষণে বুঝে গিয়েছো সুযোগ ব্যয় আসলে কনসেপ্টটা কি, এতক্ষণে বুঝে গিয়েছো। আচ্ছা, এই সুযোগ ব্যয় 3 প্রকার, একটা ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান এবং স্থির। এইগুলো আমি একটু দেখানোর চেষ্টা করি। দেখো যে আমি ধরলাম যে এইখানে একটা এমন কার্ভ অঙ্কন করলাম, এটা ওয়াই, এটা হচ্ছে 0, এটা ওয়াই ড্যাশ, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে এক্স। আচ্ছা, তো এখন এইদিকে আমি দিই হচ্ছে 10, 20, 30, 40 কোন একটা দ্রব্যের উৎপাদনের। আমি এটা ধরলাম হচ্ছে ধান, আগের মতোই ধরলাম এটা ধান। আচ্ছা, তো এখন এই ধান উৎপাদন, আর এইদিকে আমি দিব হচ্ছে অন্য কিছু, আমি ধরলাম গম। তো যখন এটা 0 তখন এটা সর্বোচ্চ, আমি ধরলাম সর্বোচ্চ হচ্ছে এইদিকে 40। ঠিক আছে। আচ্ছা, তো এখন এই যে এটা একটু বৃদ্ধি করলাম, আমরা এই 10-এ বৃদ্ধি করলাম। ঠিক আছে, তো এর জন্য আমরা এই গম উৎপাদন একটু কমিয়ে 37 করলাম, তখন আমরা এই 10 একক পর্যন্ত উৎপাদন করতে পারলাম। আচ্ছা, তারপর যখন 20 করা হলো তখন আমাদের নামিয়ে 30-এ আনতে হলো। এটা মানে এটা গম একটু কমিয়ে এটাকে 20 পর্যন্ত বৃদ্ধি করা গেল। আচ্ছা, এবার যখন এই 30-এ আনা হলো তখন এটা আরো হ্রাস পেয়ে এইখানে এসে 25 হয়ে গেল, 25, আর এইদিকে হচ্ছে 30। ঠিক আছে। আচ্ছা, তো এখন তারপরে যখন এই 40-এ আনা হলো তখন হচ্ছে আমি ধরলাম এখানে এসে একদম নিচে 5 হয়ে গেল, এটা হচ্ছে 40। তাহলে দেখো এই যে রেখাটা আঁকা হলো একটু হচ্ছে ওই উপরের দিকে ওঠা,
ঠিক আছে, মানে একটু ঢেউ খেলানো এমন রেখা, এটা হচ্ছে তোমার ক্রমবর্ধমান সুযোগ ব্যয়। এটা হচ্ছে কি ক্রমবর্ধমান। এর কারণ কি, এই উৎপাদনটা নির্দিষ্ট হারে বৃদ্ধি করার জন্য এটা ক্রমে অধিক হারে ছেড়ে দিতে হচ্ছে, এটা হচ্ছে ক্রমবর্ধমান। এটা হচ্ছে কি ক্রমবর্ধমান, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখবো ক্রমহ্রাসমান, মানে ক্রমে যেটা হ্রাস পায়, মানে ছেড়ে দেওয়ার হারটা যে হ্রাস পায় সেটা। আচ্ছা, তো সেটা কেমন হবে সেটা আমরা দেখার চেষ্টা করি। এই যে এখানে দেখো, এটা হচ্ছে ওয়াই, এটা 0, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে এক্স। ওকে, তো এখন আমি এখানে আগের মতো ধরতেছি, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 40। লেখাটা খুবই ছোট দেখতে পাচ্ছ আশা করি, তবুও বুঝতে পারবা, মানে জাস্ট মনোযোগ ধরে রাখো তাহলে বুঝতে পারবা। তো এখন আমি ধরলাম যে এইখানে যখন এটা 0 ছিল তখন এটা সর্বোচ্চ ছিল 40। আচ্ছা, তো এখন এই যে 10 যখন করা হলো তখন এটা কি হলো, হঠাৎ করে তোমার কমাইতে হয়েছে, একদম 30-এ নামাইতে হয়েছে, 30। আচ্ছা, তাহলে এইটা এই পর্যন্ত যাবে। তারপর যখন 20-এ গেছে তখন আর বেশি কমাইতে হয় নাই, তখন হচ্ছে তোমার কমাইতে হয়েছে 22 পর্যন্ত, 22 পর্যন্ত। আচ্ছা, মানে একটু কম ছাড়তে হয়েছে। ওকে, তারপর যখন হচ্ছে 30-এ গেছে তখন হচ্ছে এটা আমি ধরলাম তোমার 20, মানে জাস্ট 2 ছাড়া লাগছে, এতটুকু এতটুকু 20, এতটুকু। আচ্ছা, এতটুকু ছাড়া লাগছে। আচ্ছা, তো তারপর হচ্ছে যখন তোমার 40-এ গেছে তখন আর তেমনটা ছাড়াই লাগেনি, এই পর্যন্ত গেছে। তো এই যে রেখাটা এমন যায়, মানে একটু তোমার নিচ দিকে ঢাল করে, এটা হচ্ছে তোমার ক্রমহ্রাসমান, ক্রমহ্রাসমান। তার মানে এটা একই হারে বৃদ্ধি করার জন্য এটা ক্রমেই কম হারে ছাড়তে হচ্ছে, সেটা হচ্ছে তোমার ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়। আর স্থির যেটা আছে, স্থিরটা একদমই সহজ, মানে ওই যে প্রথমে যেমনটা এঁকেছি ঠিক তেমন। অর্থাৎ ধরো যে এটা হচ্ছে ওয়াই, এটা 0 ওয়াই ড্যাশ, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে এক্স। আচ্ছা, তো এটা 10, 20, 30, 40, এটা হচ্ছে 10, 20, 30, 40। তো এটা 10, 20, 30, 40, এটাও সেম 10, 20, 30, 40। ওকে, তো আমি ধরলাম এটা যখন 10 তখন সরি এটা একটু ভুল হলো। আচ্ছা, তো এটা যখন 0 তখন 40 ছিল অবশ্যই। তো এটা যখন হচ্ছে এই যে ইয়া করা হলো, 30 করা হলো, একটু কমানো হলো, তার মানে এটা একটু বাড়ানো হলো। এটা আরেকটু বৃদ্ধি করার জন্য এটা আরো ছাড়া হলো, এটা আরেকটু বৃদ্ধি করার জন্য এটা আরো ছাড়া হলো। আর যখন 0 হয়ে গেল তখন এটা সর্বোচ্চ হয়ে গেল। অর্থাৎ রেটটা সবসময় একই থাকলো, লাইনটা এমন স্ট্রেইট হবে, লাইনটা এমন স্ট্রেইট হবে। এটা হচ্ছে তোমার স্থির বা সমানুপাতিক সুযোগ ব্যয়। তাহলে 3 ধরনের সুযোগ ব্যয় তোমরা চিত্রের মাধ্যমে বুঝতে পারলা, একটা ক্রমবর্ধমান, একটা ক্রমহ্রাসমান, আর একটা হচ্ছে স্থির। ওকে, তো এবার আমরা দেখবো সেই মৌলিক অর্থনৈতিক সমস্যা যেটা আমরা এর আগে আলোচনা করেছিলাম। এটা মনে রাখো যে মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে 3টা। কি উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে এবং কার জন্য উৎপাদন করতে হবে। তো কি উৎপাদন করতে হবে বুঝতে পারতেছো, যে হচ্ছে মানে কোন প্রোডাক্ট সেটা বোঝাচ্ছে, যে আমাদের তো সম্পদ সীমিত, অভাব অসীম, কিন্তু সম্পদ হচ্ছে সীমিত। ঠিক আছে, তো তার মধ্যে যেটা আমাদের মাস্ট, যেটা অবশ্যই প্রয়োজন, সেটা আগে উৎপাদন করব, সেটা হচ্ছে কি উৎপাদন করতে হবে। কিভাবে উৎপাদন করতে হবে এই বিষয়টা হচ্ছে যে সেটা শ্রমনিবিড় হবে নাকি মূলধন নিবিড় হবে, শ্রমনিবিড় নাকি হচ্ছে মূলধন নিবিড়। শ্রমনিবিড় কি আর মূলধন নিবিড় বিষয়টা কি? আচ্ছা, শ্রমনিবিড় মানে যেখানে প্রচুর শ্রম থাকবে বাট মূলধন একটু কম থাকবে, আর মূলধন নিবিড় মানে যেখানে প্রচুর মূলধন থাকবে কিন্তু সেই অনুযায়ী শ্রম একটু কম থাকবে। তো এমন কেন হয় সেটা হচ্ছে, যারা বাংলাদেশের মতো দরিদ্র দেশ, যেখানে প্রচুর পরিমাণে শ্রমিক পাওয়া যায় কিন্তু মূলধন খুবই কম, সেখানে শ্রমনিবিড় উৎপাদন কৌশল খাটে। এবং যেসব দেশের জনসংখ্যা কম কিন্তু মূলধন অনেক বেশি, ধনী দেশ, সেখানে যেটা হয় মূলধন নিবিড় উৎপাদন ব্যবস্থা সেইখানে প্রচলিত আছে। আচ্ছা, তাহলে 2 ধরনের উৎপাদন ব্যবস্থা আমরা দেখতে পেলাম। এবং কার জন্য উৎপাদন করতে হবে? নিশ্চিত ভোক্তার জন্য, যার যেই পণ্যের অভাব তার জন্যই উৎপাদন করা হবে। আচ্ছা, তো এই বিদ্যুতির সীমাবদ্ধতা কি, মানে সুযোগ ব্যয় ধারণা যেটা আমরা দেখলাম তার সীমাবদ্ধতা কতটুকু সেটা আমরা দেখার চেষ্টা করি। এটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে। তোমরা অনেকটা পড়ালেখা করেছো, এর মধ্যে তোমরা বাজার চ্যাপ্টার নিশ্চয়ই পড়েছো। তো তোমরা সেখানে দেখেছো যে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা একচেটিয়া বাজার, সেখানে যেটা হয় যে আমাদের বিকল্প কোনো দ্রব্য থাকে না। তো আমরা দেখলাম যে সুযোগ ব্যয়তে 2 ধরনের প্রোডাক্ট থাকে, একটা উৎপাদন বৃদ্ধি করার জন্য ওটা ছেড়ে দিতে হচ্ছে, তার মানে প্রতিযোগিতা থাকতে হবে, একচেটিয়া হলে হবে না। তো যেখানে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, কোনো প্রতিযোগিতা নাই, তার রিপ্লেসমেন্ট নাই, সেখানে এই বিধি খাটবে না। বিকল্প ব্যবহারহীন যদি প্রোডাক্ট না থাকে, সে কথাটা আবার বলা হচ্ছে এখানে, কেবল অর্থ দ্বারা পরিমাপযোগ্য হতে হবে, অন্য কোনোভাবে হলে হবে না। বুঝছো, মানে এটা অন্য কোনোভাবে হিসাবটা করা যায় না। অর্থ দ্বারা পরিমাপযোগ্য যে প্রোডাক্টগুলো আছে সেগুলোই করা যায়। একাধিক বিকল্পের ক্ষেত্রে জটিলতা, তার মানে এইখানে জাস্ট 2টা প্রোডাক্টের মধ্যে হতে হবে, মানে একটাই বিকল্প থাকতে হবে, এর বেশি বিকল্প থাকলে ঝামেলা তৈরি হবে। এবং শিল্পক্ষেত্রে এটা কাজ করে না, কারণ শিল্পক্ষেত্রে একটা প্রোডাক্ট বেশি হারে উৎপাদন করতে গেলে অন্যটার উৎপাদন ছাড়তে হয় না। যেমন ধরো যে তোমার একটা ফ্যাক্টরি আছে যেখানে তুমি তৈরি করো প্লাস্টিকের পাইপ,
তো অন্য একটা ফ্যাক্টরি আছে যেখানে তুমি তৈরি করো লোহার রড। তো হচ্ছে তুমি পাইপ উৎপাদন বৃদ্ধি করার জন্য কি রডের উৎপাদন কমায় দিতে হবে? দিতে হবে না। মানে শিল্পক্ষেত্রে এখানে অনেক পরিমাণে শ্রমিক নিয়োগ করা যায়, মূলধন নিয়োগ করা যায়। এটা মূলত কৃষি ক্ষেত্রে এবং মৎস্য শিকারে এইসব জায়গাতে একটু বেশি কাজ করে, কারণ কৃষির যে জমি এটা তো সীমাবদ্ধ, এখানে তো বাড়ানো কমানোর সুযোগ নেই। এইসব ক্ষেত্রে মূলত সুযোগ ব্যয় ধারণাটা কাজ করে থাকে। আচ্ছা, তো এখন এই যে অর্থনৈতিক সমস্যা নিয়ে আমরা তখন কথা বললাম এবং এই অর্থনৈতিক সমস্যার সমাধানের বিভিন্ন পর্যায়ে নিয়ে এবার কথা বলবো। সেটা হচ্ছে যে উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ, এই চারটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা সমাধানের চারটা পর্যায়। এবং এটা একদম মুখস্থ রাখবা এবং এমসিকিউতে তোমাকে ডিরেক্টলি জিজ্ঞাসা করবে যে অর্থনৈতিক সমস্যা সমাধানের পর্যায় কয়টি, তখন তুমি ডিরেক্টলি আনসার করবে হচ্ছে চারটি। এবং কি কি চারটি তোমাকে যদি ব্যাখ্যা করতে বলে তখন তুমি চারটা ব্যাখ্যা করবা। তো প্রথম ব্যাখ্যা হচ্ছে উৎপাদন, মানে তোমার যদি অর্থনৈতিক সমস্যা থাকে, ঠিক আছে, মানে তোমার যদি অভাব থাকে কোনো প্রোডাক্টের, তো প্রথমে তোমাকে কি করতে হবে, যেই প্রোডাক্টের অভাব সেটা উৎপাদন করতে হবে। সেটা কি দিয়ে উৎপাদন করবা? উৎপাদনের উপকরণ দিয়ে করবা, ভূমি শ্রম মূলধন সংগঠন দিয়ে করবা। তারপর সেটা বিনিময় করবা, ঠিক আছে। বিনিময়টা কি? ধরো যে তুমি তোমার যেসব প্রোডাক্ট প্রয়োজন সারা জীবনের জন্য, তুমি তো সবকিছু উৎপাদন করতে পারো না। তো তুমি কি করো, তুমি যেটা উৎপাদন করো তোমার ব্যবহারের পর বাকিটুকু বাজারে বিক্রি করো। আবার অন্য যারা উৎপাদন করেছেন তারাও সেম কাজ করে, নিজেদের প্রয়োজনটুকু মেটানোর পর বাকিটা বাজারে সেল করে। এটা হচ্ছে মূলত বিনিময়। এতে যে যেই পণ্যটা উৎপাদন করে না সেটা ভোগ করার সুযোগটা পেয়ে যায়। আচ্ছা, তারপর আসে বন্টন, অর্থাৎ উৎপাদনের যে প্রোডাক্ট সেটা বন্টন করা এবং তারপর সেটা ভোগ করা। এর মধ্য দিয়েই মূলত আমাদের অর্থনৈতিক সমস্যাগুলোর সমাধান হয়। মুখস্থ রাখবা একবারে, সিরিয়ালে মুখস্থ রাখবা, সিরিয়াল ভুল করলে সমস্যা। কারণ তোমাকে বলবে অর্থনৈতিক সমস্যা সমাধানের দ্বিতীয় পর্যায় কোনটি, তখন তোমাকে তো আনসার করতে হবে বিনিময়। এর জন্য এগুলো সিরিয়ালে মুখস্থ করবা। আচ্ছা, এরপর যেটা আসে সেটা সিকিউ এমসিকিউর জন্য মাস্ট পরীক্ষাতে আসবে, সেটা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। সারা বিশ্বে 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে। তো অর্থনৈতিক ব্যবস্থাটা কি সেটাকে বলি। ধরো যে বাংলাদেশের অর্থনীতি একরকম, যুক্তরাষ্ট্রের একরকম, রাশিয়াতে আর একরকম, সৌদি আরবে আর একরকম। তো কেন আলাদা? অর্থনৈতিক কাঠামো আলাদা। আচ্ছা, এই কাঠামোটা আসলে কি? এই কাঠামো হচ্ছে, ধরো যে যুক্তরাষ্ট্রে এখানে যে কেউ চাইলে যে কোনো বিজনেস করতে পারে, রাষ্ট্র কোনো কিছুতে ইন্টারফেয়ার করে না এবং রাষ্ট্র কোনো কিছুতে উদ্যোগও নেয় না। মানে এটা জাস্ট মুনাফার উপর ডিপেন্ড করে। রাশিয়াতে যে কেউ চাইলে বিজনেস করতে পারে না, সবকিছু রাষ্ট্র করে, রাষ্ট্রই মুনাফা করে, রাষ্ট্রই সকল বিজনেস নিয়ন্ত্রণ করে, এক ধরনের সিস্টেম। সৌদি আরবের মতো মুসলিম দেশগুলোতে কি হয়, কুরআন সুন্নাহ এইগুলোর উপর ডিপেন্ড করে অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত হয়, এক ধরনের ব্যবস্থা। আবার বাংলাদেশে এমন এক ধরনের দেশ যেখানে কিনা তোমার ওই আমেরিকার মতো সিস্টেমও কিছুটা আছে, রাশিয়ার মতো সামান্য কিছুটা আছে, আবার অন্যান্য সিস্টেমও কিছুটা দেখা যায় এখানে। এটা এক ধরনের সিস্টেম, অর্থাৎ এক একটা দেশে এক এক ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামো বিদ্যমান। তো এই যে প্রাতিষ্ঠানিক কাঠামো যার মাধ্যমে একটা দেশের অর্থনীতি পরিচালিত হয়, সেটাই হচ্ছে তোমার অর্থব্যবস্থা। এখানে যেটা বলতেছে, যেসব প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বা ইকোনমিক সিস্টেম বলে। বর্তমান বিশ্বে 4 প্রকার ইকোনমিক সিস্টেম প্রচলিত আছে। একটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, যেটাকে বলা হয় ক্যাপিটালিস্টিক ইকোনমি। 2 নম্বর হচ্ছে নির্দেশমূলক অর্থব্যবস্থা বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, যেটাকে বলে কমান্ড আর সোশিয়ালিস্টিক ইকোনমি। 3 নম্বর হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা, যেটাকে বলে মিক্সড ইকোনমি। এটা হচ্ছে মূলত ধনতন্ত্রের ভালো দিক আর সমাজতন্ত্রের ভালো দিকগুলো নিয়েছে, খারাপ দিকগুলো বাদ দিয়েছে, দিয়ে হয়েছে মিশ্র অর্থব্যবস্থা। আর 4 নম্বর হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা, মূলত মুসলিম দেশগুলোতে কুরআন এবং সুন্নাহর বেসিসে যে অর্থব্যবস্থা প্রচলিত সেটাকে বলা হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা। এগুলো নিয়ে আমরা ডেসক্রিপটিভ পড়বো, বা 4 ধরনের অর্থব্যবস্থা পৃথিবীতে আছে এটা তোমাদেরকে আগে জানতে হবে, মুখস্থ করবা এগুলো একদম ডিরেক্টলি 4টা ধরন মুখস্থ করে ফেলবা। আচ্ছা, তো প্রথমে আলোচনা করব ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। ধন শব্দের অর্থ কি? ধন শব্দের অর্থ হচ্ছে আমাদের যে সম্পদ সেটা, তাই না? অর্থাৎ যেই অর্থব্যবস্থার লক্ষ্যই হচ্ছে সম্পদ আহরণ করা, সেটা যেভাবেই হোক, সেটা বৈধ অবৈধ মানে হালাল হারাম যেমনে হোক, সম্পদ আহরণ করতে হবে। মানে এখানে বলতেছে দেখো, যে অর্থব্যবস্থায় উৎপাদন সমূহ ব্যক্তিগত মালিকানায় পরিচালিত হয় তাকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলে। তো সম্পদ মানুষজন কখন আহরণ করে? যখন অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যক্তি মালিকানায় পরিচালিত হয়। যেমন যুক্তরাষ্ট্রে দেখবা সবকিছু ব্যক্তি মালিকানা, এখানে কোনো কিছুই রাষ্ট্রীয় মালিকানা নাই। তুমি দেখো যে হচ্ছে এই যে নাসা, যে দেখলা রিসেন্টলি মহাকাশে চাঁদে হচ্ছে তোমার রোবট পাঠিয়েছে। তো এই যে হচ্ছে এই নাসা এর একটা মালিক আছে, বা যা কিছু আছে যুক্তরাষ্ট্রে সবকিছু ব্যক্তি মালিকানায়, এখানে কোনো ব্যক্তি চাইলেই প্রফিট করতে পারে। আচ্ছা, তো এই যে কোনো ব্যক্তি চাইলেই প্রফিট করতে পারতেছে, ঠিক আছে? তো এইটাই হচ্ছে মূলত ধনতান্ত্রিক অর্থব্যবস্থা।
বুঝছো? আর সমাজতান্ত্রিক হচ্ছে এর উল্টা, যেখানে কোনো ব্যক্তি পারে না, সবকিছু রাষ্ট্রের নিয়ন্ত্রণে। তো এর বৈশিষ্ট্য দেখি, উদ্যোগের স্বাধীনতা, মানে কোনো ব্যক্তি চাইলে কোনো কিছু উদ্যোগ নিতে পারে, বিজনেস করার উদ্যোগ নিতে পারে বা উৎপাদন করার উদ্যোগ নিতে পারে। ভোক্তার স্বাধীনতা আছে, ইচ্ছা মতো পণ্য যে কোনো উদ্যোক্তার কাছ থেকে গ্রহণ করার, সর্বাধিক মুনাফা অর্জন করবে, এটাই হচ্ছে ধনতন্ত্রের বৈশিষ্ট্য। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। আচ্ছা, অবাধ প্রতিযোগিতা, এটা খুব গুরুত্বপূর্ণ, মানে অনেকে যে উৎপাদন করতেছে তাদের মধ্যে কম্পিটিশন থাকবে, ব্যক্তিগত সম্পদ আহরণ করতে পারবে, ভোক্তা সার্বভৌমত্ব আছে মানে স্বাধীনতা আছে। বৃহদায়তন উৎপাদন, মানে যখন ব্যক্তিগত উৎপাদন হয় তখন সেটা বৃহদায়তন হয়। পুঁজিপতি ও শ্রমিক শ্রেণী, আচ্ছা, অর্থাৎ এখানে উৎপাদনকারী তো সবাই থাকেন না, অর্থাৎ পুঁজিপতি একটা শ্রেণী হন যারা উৎপাদনকারী, হ্যাঁ, যারা ইনভেস্ট করেন, এবং বাকি সবাই হয়ে যায় কি শ্রমিক। এদের মধ্যে একটা ঝামেলা তৈরি হয়, সেটা আমরা দেখব। সম্পদের অসম বন্টন, তার মানে পুঁজিপতিরা অধিক ধনী হয়ে যায়, কিন্তু শ্রমিকরা শ্রম দিয়ে সেটা তৈরি করতেছে, তারা হচ্ছে আর সেই সম্পদের ভোগদারি হতে পারে না, তার মানে হচ্ছে অসম বন্টন হয়ে থাকে। অবাধ প্রতিযোগিতা হয় বিভিন্ন উৎপাদনকারীর মধ্যে। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, এটা খুবই গুরুত্বপূর্ণ। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা মানে কি, এখানে কোনো কর্তৃপক্ষ থাকে না যারা দাম সেট করে দিবে, এটা হচ্ছে ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে যে কোনো প্রোডাক্টের দাম নির্ধারিত হয়, যেহেতু এখানে অসংখ্য ক্রেতা আছে, অসংখ্য বিক্রেতা আছে। আচ্ছা, সম্পদের সুষ্ঠু ব্যবহার, যেহেতু ব্যক্তি মালিকানায় পরিচালিত হচ্ছে, তার মানে এখানে কোনো অপচয় বা এগুলো হবে না। সরকারি জিনিসে অপচয় হয়, উৎপাদনে অদক্ষতা থাকে, বাট বেসরকারিতে থাকে না এটা। আচ্ছা, শ্রমিক শোষণ, মানে শ্রমিককে অধিক পরিমাণে পরিশ্রম করিয়ে কম পারিশ্রমিক কেমনে দেওয়া যায়, এটা মূলত এই অর্থব্যবস্থার মূল লক্ষ্য। আচ্ছা, শ্রেণীদ্বন্দ্বের সৃষ্টি, এই যে যেহেতু শ্রমিকরা শ্রম দিয়ে এই অর্থব্যবস্থা টিকিয়ে রাখতেছে, কিন্তু তারা তার ফলভোগী হতে পারছে না, যার ফলে যেটা হয় যে শ্রমিকরা সবসময় পুঁজিপতিদের শত্রুতে পরিণত হয়ে থাকে। এটাই হচ্ছে ধনতন্ত্রের বৈশিষ্ট্য। আচ্ছা, এই সমাজতন্ত্র বা নির্দেশমূলকটা কেমন? এখানে সবকিছুর মালিক হচ্ছে রাষ্ট্র। বলতেছে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা হলো এমন এক ধরনের অর্থব্যবস্থা যেখানে অর্থনৈতিক কার্যক্রমের নিয়ন্ত্রণ কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষের অধীনে থাকে এবং সম্পদের মালিকানা ব্যক্তির পরিবর্তে রাষ্ট্রের কাছে থাকে। তাহলে বুঝো যে ধনতন্ত্রের উল্টা হচ্ছে সমাজতন্ত্র, মানে ওইখানে ছিল ব্যক্তির কাছে সবকিছু, আর এখানে বলছে ব্যক্তির পরিবর্তে রাষ্ট্রের কাছে সবকিছু থাকে। বুঝতে পারছো? এবং উৎপাদিত পণ্য সমাজের মানুষের কাজের পরিমাণ ও যোগ্যতা অনুযায়ী বণ্টিত হয়, তার মানে সবাই রাষ্ট্রের জন্য কাজ করবে, সবকিছুর মালিক হচ্ছে রাষ্ট্র, এবং যার যতটুকু যোগ্যতা এবং যার যতটুকু পণ্য প্রয়োজন সে ততটুকুই ভোগ করার জন্য এলিজিবল হবে। তাহলে বুঝতে পারছো এটা? এর বৈশিষ্ট্যগুলো ধনতন্ত্রের উল্টা। সেটা কেমন? এখানে বলতেছে যে সম্পদের রাষ্ট্রীয় মালিকানা, এবং এইখানে দেখো ছিল সম্পদের সব ব্যক্তিগত মালিকানা, ঠিক আছে? এই যে উদ্যোগের স্বাধীনতা ছিল, ব্যক্তিগত মালিকানা এখানে ছিল। আচ্ছা, শ্রেণী শোষণ অনুপস্থিত, এইখানে দেখো ছিল হচ্ছে কি, এই যে শ্রেণী শোষণ মানে শ্রমিক শোষণ এখানে ছিল, আর এইখানে এসে অনুপস্থিত। বাজারে অবাধ প্রতিযোগিতা অনুপস্থিত, এইখানে দেখো ছিল কি, অবাধ প্রতিযোগিতা বাজারে থাকবে। আচ্ছা, এইখানে দেখো বলতেছে কেন্দ্রীয় অর্থনৈতিক পরিকল্পনা, ওইখানে ওই ধরনের কোনো কথা ছিল না। কেন্দ্রীয় অর্থনৈতিক পরিকল্পনা কনসেপ্টটা সমাজতন্ত্র থেকে এসেছে, ঠিক আছে? সেটা কেমন? যে রাষ্ট্র ডিসাইড করবে যে নেক্সট 1 বছর দেশ কিভাবে চালানো হবে, এটা সমাজতন্ত্রের ধারণা, এটা ধনতন্ত্রে ছিল না, যদি এখন আনা হচ্ছে, বাট ছিল না এটা। আচ্ছা, আয় ও সম্পদের সুষম বন্টন, এইখানে দেখো বলতেছে কি অসম বন্টন। আচ্ছা, তারপরে বলা হচ্ছে কি কাজের পরিমাণ ও গুণ অনুযায়ী পারিশ্রমিক বন্টন, হ্যাঁ, মানে যে যে ধরনের কোয়ালিটিফুল সেটা। আর এইখানে যেটা ছিল সেটা হচ্ছে কি দেখো শ্রমিক শোষণ, ঠিক আছে? আচ্ছা, তারপর বলা হচ্ছে স্বতঃস্ফূর্ত উৎপাদন পদ্ধতি, এটা হচ্ছে ওইখানে ছিল না। তারপর সর্বাধিক সামাজিক কল্যাণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সমাজতন্ত্রের একটা কনসেপ্ট। এগুলো হচ্ছে ভালো দিক, বুঝছো? আচ্ছা, সবগুলো এগুলো ভালো দিক অবশ্যই, বাট এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এটাও তোমরা ইম্পর্টেন্ট হিসেবে দাগিয়ে নাও, আর এটা তো জানোই। আচ্ছা, এই চারটা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা। আচ্ছা, তোমাকে পরীক্ষাতে এই সমাজতন্ত্র বনাম ধনতন্ত্র এই জাতীয় কোশ্চেন করতে পারে, মানে হচ্ছে এই দুইটা অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্যটা আসলে কি, এটা তোমাকে জিজ্ঞাসা করতে বলতে পারে, হ্যাঁ, জিজ্ঞাসা করতে পারে। তো তখন তুমি এভাবে পয়েন্ট আকারে আলোচনা করবা এবং পয়েন্টগুলোর ডিসক্রিপশন দিবা, তাহলে তুমি এখানে ফুল মার্কস পেয়ে যাবে। আচ্ছা, তো আরো বৈশিষ্ট্য দেখো যে কেন্দ্রীয় পরিকল্পনা, যেটা আলোচনা করেছি, সামাজিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা গুরুত্বপূর্ণ। মানে সামাজিক নিরাপত্তা বিষয়টা কেমন, যে এইখানে ধরো যে তুমি রাষ্ট্রের জন্য তো কাজ করতেছো সারা জীবন, নিজের জন্য না, তো তুমি একটা সময় যে রিটায়ারমেন্টে চলে যাবে, তুমি আর কাজ করতে পারবে না, তখন কি হবে? তখন রাষ্ট্র তোমার দেখভাল করবে। এটা হচ্ছে সমাজতন্ত্রের কনসেপ্ট। যদি ধনতন্ত্র এখন এগুলো গ্রহণ করতেছে, বা এটা সমাজতন্ত্রের কনসেপ্ট। আচ্ছা, শোষণমুক্ত সমাজ, সক্ষম উন্নয়ন, মুদ্রাস্ফীতি নাই, এইখানে হচ্ছে মুদ্রাস্ফীতি খুবই কম থাকে, তুমি মুদ্রাস্ফীতি নাই এইভাবে ধরে রাখতে পারো। কর্মসংস্থানের নিশ্চয়তা, রাষ্ট্র সবার জন্য কাজের ব্যবস্থা করে ফেলে। ভোক্তার চাহিদার উপর নিয়ন্ত্রণ, মানে যে ইচ্ছা রকম ভোগ করবে এটা হবে না, এটা রাষ্ট্র যা যতটুকু প্রয়োজন ততটুকু প্রোভাইড করবে। আচ্ছা, আর্থসামাজিক ও রাজনৈতিক লক্ষ্যের সমন্বয় সাধন, অর্থাৎ শুধু অর্থনীতি না, চিরস্থায়ীভাবে রাষ্ট্রের নিয়ন্ত্রণ রাখার জন্য হচ্ছে এই অর্থব্যবস্থা পরিচালিত হয়ে থাকে। আচ্ছা,
এবার আসি মিশ্র অর্থব্যবস্থা। মিশ্র হচ্ছে ধনতন্ত্র এবং সমাজতন্ত্রের ভালো গুণগুলো গ্রহণ করা এবং খারাপ গুণগুলো বর্জন করার মাধ্যমে একটা কম্বাইন্ড অবস্থা। মিশ্র মানে তো বুঝতে পারছো, যেটা মিক্সড হয়েছে। মিক্সড হয়েছে কি কি? ধনতন্ত্র এবং সমাজতন্ত্রের ভালো গুণগুলো মিক্সড হয়েছে। ঠিক আছে, তো এখানে বৈশিষ্ট্য হচ্ছে দেখো, ব্যক্তিগত মালিকানাও থাকবে, সরকারি মালিকানাও থাকবে। ঠিক আছে, সেটা কেমন? ধরো বাংলাদেশে কল্পনা করো, বাংলাদেশে বেসরকারি কোম্পানি আছে, সরকারি কোম্পানিও আছে। যেমন রেলওয়ে, রেলওয়ে সরকারি। আবার ধরো যে কোনো একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি বেসরকারি আছে। বেসরকারি বিনিয়োগ থাকবে, সরকারি বিনিয়োগও থাকবে, সবকিছু থাকবে। এবং স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা এখানে আছে, এটা ভালো দিক, ধনতন্ত্র থেকে আনা হয়েছে। সরকারি বেসরকারি সব খাতে সহ অবস্থান, এই যে উপরে কথাগুলো একটু জাস্ট একসাথে করা। মুনাফার উপস্থিতি ধনতন্ত্র থেকে আনা হয়েছে। অর্থনৈতিক পরিকল্পনা সমাজতন্ত্র থেকে আনা হয়েছে। আবার অর্থনৈতিক স্বাধীনতা এটা আনা হয়েছে ধনতন্ত্র থেকে। তাহলে দেখো যে কনসেপ্টগুলো আসতেছে, একটা হচ্ছে ধনতন্ত্রের ভালো দিক, অন্যটা হচ্ছে সমাজতন্ত্রের ভালো দিক, এভাবে। আচ্ছা, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ সমাজতন্ত্র থেকে আনা হয়েছে। মুদ্রাস্ফীতির উপস্থিতি ধনতন্ত্র থেকে আনা হয়েছে। তারপর বলতেছে মজুরি হার নির্ধারণ, এটা আনা হয়েছে কোন জায়গা থেকে? সমাজতন্ত্র থেকে। অর্থাৎ রাষ্ট্র ডিটারমিন করে দিবে যে শ্রমিকের মজুরি কত হওয়া উচিত। আচ্ছা, সামাজিক নিরাপত্তা এটা আনা হয়েছে সমাজতন্ত্র থেকে। অর্থাৎ তুমি রিটায়ারমেন্টে যাওয়ার পর রাষ্ট্র তোমাকে দেখভাল করবে কিনা, এটা ধনতন্ত্রের ছিল না, সমাজতন্ত্র প্রথমে এনেছিল, তারপর এটা সারা বিশ্ব গ্রহণ করেছে। তাহলে এখানে দেখো যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলা কি কি? সেগুলো হচ্ছে সমাজতন্ত্রের ভালো দিক এবং ধনতন্ত্রের ভালো দিক। খারাপ দিকগুলা বর্জন করা হয়েছে। এখন তোমাকে কোশ্চেন করবে যে বাংলাদেশের অর্থনীতি কোন ধরনের, বা বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো কোন ধরনের। তুমি কল্পনা করো যে বাংলাদেশে সবগুলো আছে, সরকারি বিনিয়োগ আছে, বেসরকারি বিনিয়োগ আছে, সরকারি মালিকানা আছে, বেসরকারি মালিকানা আছে। তার মানে বাংলাদেশে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত। ঠিক আছে, তো তোমাকে যদি বাংলাদেশের অর্থনীতি নিয়ে বলতে বলে, তখন তুমি যেটা করবা যে এই মিশ্র অর্থনীতি বাংলাদেশে আছে এটা প্রথমে তুমি আনসার করবা। তারপর গিয়ে তুমি হচ্ছে এই পুরা যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো পয়েন্ট ধরে ধরে আলোচনা করবা, তাহলেই হবে। আচ্ছা, 4 নম্বর যেটা আসে সেটা হচ্ছে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। যে এখানে প্রথমে যেমন বলেছিলাম সেগুলো এখানে বলছে যে অর্থনীতির যে শাখা মানুষের অর্থনৈতিক সমস্যা বলি ইসলামের আলোকে আলোচনা করে তাকে ইসলামী অর্থনীতি বা অর্থ ব্যবস্থা বলে। ইসলামের আলোকে বলতে কুরআন সুন্নাহ এর আলোকে যে আলোচনা করে সেগুলাই। আচ্ছা, মানে কুরআন সুন্নাহ ইজমা কিয়াস এই চারটার আলোকে যে আলোচনা করে সেটা। আচ্ছা, সেটা কেমন? যে ইসলামী আদর্শ বাস্তবায়ন, মানে ইসলামের যে বিষয়গুলোকে আদেশ দেয় সেগুলা করা, যেগুলো নিষেধ করে সেগুলো না করা, হালাল সম্পদ অর্জন, হারামকে বর্জন করা, সম্পদের সীমিত ব্যক্তি মালিকানা, মানে সম্পদের মালিক হচ্ছে আল্লাহ, এই কনসেপ্টটাকে গ্রহণ করা। তারপর হচ্ছে সম্পদের বন্টনটা অবশ্যই যাতে ন্যায্য হয় সেটা, কার্পণ্য পুঞ্জীভূত রহিতকরণ, মানে সম্পদ জমিয়ে রাখা এটা থামিয়ে রাখা, মানে এটা থামিয়ে দেওয়া, কার্পণ্য করা যাবে না সেগুলো নিশ্চিত করা। অপব্যয়ের নিন্দা করা, সুদ ঘুষ মজুদদারের নিষিদ্ধ, এবং জাকাত ও ওষুধ ব্যবস্থা। জাকাত তো বুঝো যে সম্পদ 1 বছর পর্যন্ত যদি স্টে করে একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ, তাহলে 2.5% হারে জাকাত প্রদান করতে হবে। এবং ওসর হচ্ছে তোমার যে ফসলটা আছে এই ফসল থেকে মূলত হচ্ছে আমরা ওসর দিয়ে থাকি, সেটা হচ্ছে ইসলামী অর্থব্যবস্থার একটা বৈশিষ্ট্য। ওকে, তারপর ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি। ওকে, এটা হচ্ছে সর্বশেষ আমাদের আলোচনার বিষয়। তো ব্যষ্টিক শব্দের অর্থ কি? ব্যষ্টিক শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র, রাইট? ব্যষ্টিক শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র। এবং সামষ্টিক, সামষ্টিক শব্দের অর্থ হচ্ছে বৃহৎ, তাই না? মানে বড় কোনো কনসেপ্টকে আমরা এখানে নিয়ে আসি। আচ্ছা, তো অর্থনীতিকে এই দুইটা ভাগে ভাগ করেন র্যাগনার ফ্রিশ 1933 সালে। এবং এই 1933 সালে অর্থনীতিকে তিনি দুইটা সেক্টরে ভাগ করার কারণে তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। তিনি 1933 সালে নোবেল পুরস্কার পান এবং তিনি হচ্ছেন অর্থনীতিতে নোবেল জয়ী প্রথম অর্থনীতিবিদ। আচ্ছা, তো ব্যষ্টিক যেটাকে বলা হয় মাইক্রো বা ক্ষুদ্র, এবং সামষ্টিক হচ্ছে ম্যাক্রো। ম্যাক্রো শব্দের অর্থ হচ্ছে বৃহৎ, এবং এই শব্দটা আসছে গ্রিক শব্দ থেকে। মাইক্রো আসছে গ্রিক মাইক্রোস থেকে, যার অর্থ হচ্ছে অতি ক্ষুদ্র, এবং ম্যাক্রো আসছে ম্যাক্রোস থেকে, যার অর্থ হচ্ছে বৃহৎ। এটা কে হবে? ম্যাক্রোস, যার অর্থ হচ্ছে বৃহৎ। আচ্ছা, সেটা কেমন? তো দেখো, ক্ষুদ্র যেহেতু, তো অর্থনীতির ছোট ছোট যে কনসেপ্টগুলো আছে সেগুলো কেমন? আমি যদি ধরি হচ্ছে যে তোমার সাধারণ হচ্ছে তোমার যে কোনো দাম, হ্যাঁ, তারপর হচ্ছে মজুরি, তারপর হচ্ছে চাহিদা, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার যোগান, এইগুলা কি ছোট ছোট কনসেপ্ট অর্থনীতির। তো এইগুলা হচ্ছে মূলত ব্যষ্টিক অর্থনীতি। আর সামষ্টিক হচ্ছে কোনগুলা? ধরো যে হচ্ছে দাম তত্ত্ব, হ্যাঁ, সামষ্টিক দাম তত্ত্ব বলা হয় এটাকে, মূলত দাম তত্ত্ব। আচ্ছা, তারপর হচ্ছে বিনিয়োগ তত্ত্ব। এগুলো হচ্ছে রাষ্ট্রের একদম জাতীয় পর্যায়ে আলোচনার যে বিষয় আছে সেগুলা। তো এগুলো যেহেতু বড় বড় কনসেপ্ট, এগুলো হচ্ছে সামষ্টিক অর্থনীতির বিষয়, এবং ছোট ছোট কনসেপ্ট হচ্ছে
ব্যষ্টিক অর্থনীতির বিষয়। এই সামষ্টিক অর্থনীতির জনক হচ্ছেন জন মেনার্ড কেইন্স বা জিএম কেইন্স। তিনি আরেকজন অর্থনীতিবিদ এবং তার জন্য তিনি নোবেল পেয়েছেন এই কাজ করার জন্য, সামষ্টিক অর্থনীতির বিস্তার গবেষণার জন্য। আচ্ছা, তো প্রথমে হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি নিয়ে কথা বলি। অর্থনীতির প্রতিটি এককের আচরণ বা কার্যকলাপ যখন পৃথক পৃথকভাবে বিশ্লেষণ করা হয় তখন তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। প্রতিটি এককের মানে ছোট ছোট যে এককগুলো আছে সেগুলোর, যেগুলো বললাম এখানে তোমার, যে দাম, মজুরি, চাহিদা, যোগান, এমন। আচ্ছা, ব্যষ্টিক অর্থনীতি দ্য প্রিন্সিপাল অফ ইকোনমিক্স এই বইয়ে প্রথম ধারণা পাওয়া যায়। দ্য প্রিন্সিপাল অফ ইকোনমিক্স লিখেছেন হচ্ছে কি আলফ্রেড মার্শাল, ঠিক আছে, আলফ্রেড মার্শাল। তো এই যে আলফ্রেড মার্শাল এটা লিখেছেন, যে কারণে তাহলে ব্যষ্টিক অর্থনীতির জনক যদি তোমাকে জিজ্ঞাসা করে কে, তুমি আনসার করবা হচ্ছে আলফ্রেড মার্শাল, ব্যষ্টিক অর্থনীতির। আর সামষ্টিক অর্থনীতির জনক হচ্ছেন জে.এম. কেইন্স বা জন মেনার্ড কেইন্স। সেটা আমরা দেখবো। সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স অর্থনীতির ধারণা বা ঘটনাকে সামগ্রিক বা পূর্ণাঙ্গভাবে তথা জাতীয় পর্যায়ে বিশ্লেষণ করাকে সামষ্টিক অর্থনীতি বলে। কেই বোল্ডিং বলছেন, সামষ্টিক অর্থনীতি কোনো ব্যক্তির আয়ের পরিবর্তে সাধারণ মূল্য স্তর মানে জাতীয় মূল্য স্তর, বুঝছো, সাধারণ মানে এখানে জাতীয়কে বোঝাচ্ছে, জাতীয় উৎপাদন নিয়ে আলোচনা করে, ঠিক আছে। এবং এই সামষ্টিক অর্থনীতির জনক হচ্ছেন জে.এম. কেইন্স, জে.এম. কেইন্স। ওকে, আচ্ছা, তো সামষ্টিক অর্থনীতি নিয়ে আরো বলি যে অর্থনীতির ধারণা বা আচ্ছা, এটা তো হলো, আলোচনা করা হলো। তো এটাই হচ্ছে আমাদের ক্লাস, সামষ্টিক অর্থনীতি। তোমরা আশা করি বুঝতে পেরেছো, ব্যষ্টিক বুঝতে পেরেছো, আমাদের হচ্ছে 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বুঝতে পেরেছো, মৌলিক অর্থনৈতিক সমস্যা বুঝতে পেরেছো, আমাদের হচ্ছে অভাব অসীম, সম্পদ সীমিত, সেখান থেকে নির্বাচন করতে হয় সেটাও বুঝতে পেরেছো, এবং উৎপাদন সম্ভাবনা রেখা বুঝতে পেরেছো। তো এগুলাই হচ্ছে এই টপিকের গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই কনসেপ্টগুলো নিয়ে তোমরা একটু জাস্ট বাসায় লেখাপড়া করো। লেখাপড়া করলে তোমরা বুঝতে পারবে যে হচ্ছে তোমার আর কতটুকু বোঝার বাকি থাকলো বা আসলে পূর্ণাঙ্গ বুঝতে পারলে কিনা। এবং তোমরা এই কোর্সে ওয়েবসাইটে গিয়ে আমাদের এই পিডিএফ পেয়ে যাবে, সম্পূর্ণ ফ্রি কোর্স। ফেসবুকে তোমরা এই ক্লাসগুলো সব পেতে থাকবে এবং হচ্ছে আমাদের ওয়েবসাইটে গিয়ে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। এবং তোমাদেরকে একটা গ্রুপেও যুক্ত রাখা হবে, যেখানে গিয়ে তোমরা একটু আলোচনা করতে পারো, ডাউট সলভ থাকলে সেগুলো সমাধান করে নিতে পারো। আবার হচ্ছে আমরা তোমাদেরকে মেইনটেইন করার জন্য, তোমাদের সার্বিক সহযোগিতা করার জন্য একজনকে রাখা হচ্ছে। আমাদের গত সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া একজন শিক্ষার্থী, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 6ষ্ঠ হয়েছে। তো সে তোমাদেরকে সবসময় গাইড করবে, তিনিও থাকতেছেন। তো সবগুলো নিয়ে আশা করি ফ্রিতে, এই যে 150টা ক্লাসের একটা কোর্স, তার মধ্যে এই যে একটা ক্লাসটা করলা, তো এই ফ্রি সার্ভিসটা তোমরা নাও। এখানে ক্লাসটা করো, স্লাইডটা নাও, নিজে লেখাপড়া করো, বাসায় একটু ক্লাস বারবার দেখো প্রয়োজন হলে। আশা করি তোমাদের আর তেমন কোনো সমস্যা থাকবে না এইচএসসি প্রিপারেশনের জন্য। তো ধন্যবাদ তোমাদেরকে ক্লাসটা করার জন্য। দেখা হবে পরের অর্থনীতি ক্লাসে। আসসালামু আলাইকুম।